আগের দিন আমি তোমাদের মানব চক্ষুর অর্থাৎ হিউম্যান আইয়ের গঠন পড়িয়েছিলাম এবং হিউম্যান আই দিয়ে কীভাবে প্রতিসরণ হয় সেটাও পড়িয়েছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে মানুষের চোখে এই যে পেছন দিকে যে পর্দাটা থাকে, যেটাকে আমি দাগাচ্ছি তোমাদের এখানে, বা এই চোখটার ক্ষেত্রেও, ঠিক আছে, এইটাকে বলা হয় রেটিনা। এবং প্রতিবিম্ব যেটা উৎপন্ন হয় ইনভার্টেড অর্থাৎ উল্টো প্রতিবিম্ব, সেটা এখানেই উৎপন্ন হয়, এই পজিশনে উৎপন্ন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় প্রতিবিম্ব রেটিনার ওপর উৎপন্ন না হয়ে তার আগেই অর্থাৎ এরকম কোনো জায়গায় উৎপন্ন হচ্ছে। যেহেতু এরকম কোনো জায়গায় কোনো রডকোষ বা কোণকোষ থাকে না, কেবলমাত্র রেটিনাতেই রডকোষ এবং কোণকোষ থাকে, ফলে এই রেটিনার ওপরে যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটাই আমাদের ব্রেনে পৌঁছায়, ফলে আমরা দেখতে পাই। কিন্তু রেটিনায় না হয়ে যদি তার আগে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় তাহলে আমরা সেটা দেখতে পাই না, অর্থাৎ আমাদের ব্রেন সেটা বুঝতে পারে না। হয়তো উৎপন্ন, কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে। এবং এই যে আগেই উৎপন্ন হয়, এটা কেন হয়? কারণ যে পরিমাণে লেন্স মোটা হওয়া উচিত বা রোগা হওয়া উচিত বা পাতলা হওয়া উচিত, সেটা সিলিয়ারি মাসল করতে পারে না। আমি তোমাদের বলেছিলাম যে যখন বয়স বেড়ে যায় শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে এটা খুব হয়, বয়স যখন খুব বাড়ে তখন কী হয়, সেক্ষেত্রে সিলিয়ারি মাসল হালকা হয়ে যায়, ঠিক আছে, সিলিয়ারি মাসল কমজোরি হয়ে যায়, যার ফলে সিলিয়ারি মাসলই তো মস্তিষ্কের লেন্সের থিকনেসকে নিয়ন্ত্রিত করে, কতটা মোটা হবে বা কতটা সরু হবে সেটা সিলিয়ারি মাসলই নিয়ন্ত্রিত করে। সিলিয়ারি মাসল সেই কাজটা করতে পারে না, ঠিক আছে, যার ফলে প্রবলেম হয়। কী হয় বলে দিচ্ছি। ধরো এখানটা গাছ আছে, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, ঠিক আছে, এখানটা গাছ আছে। এই গাছের একটা উল্টো প্রতিবিম্ব, আমি যদিও তোমাদের প্রতিবিম্বটা এঁকে দেখাবো না, এই গাছটা একটা উল্টো প্রতিবিম্ব এই রেটিনায় গিয়ে যদি পড়ে, যদি উৎপন্ন হয়, যদি এই গাছটা একটা উল্টো প্রতিবিম্ব রেটিনায় গিয়ে উৎপন্ন হয়, তবেই ব্রেন এই ইমেজটাকে নিতে পারবে। এই জায়গায় উৎপন্ন হওয়ার কথা, কিন্তু যদি এখানে উৎপন্ন না হয়ে যদি সেটা এরকম জায়গায় উৎপন্ন হয়, অর্থাৎ রেটিনায় উৎপন্ন হচ্ছে না, রেটিনার ঠিক আগেই উৎপন্ন হচ্ছে, এইখানে উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু এই গাছের ছবি আমরা দেখতে পাবো না। অনেক দূরে এই গাছটা আছে, আমার চোখ দিয়ে দেখছি, যদি এটা রেটিনায় গিয়ে না পড়ে, রেটিনায় অনেক আগেই আছে, এই পজিশনে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় তখন কিন্তু ব্রেন সেটা বুঝতে পারবে না। এইটাই হয় মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে, এবং এই রোগটা কি বলা হয়? মায়োপিয়া, ঠিক আছে। এই রোগটাকে ঠিক করব কি করে? মায়োপিয়া কাদের হয়? যাদের দূরের দৃষ্টি খারাপ কিন্তু কাছের দৃষ্টি ভালো। মায়োপিয়া কাদের হয়? যাদের দূরের দৃষ্টি খারাপ কিন্তু কাছের দৃষ্টি ভালো। অর্থাৎ কাছাকাছি কোনো জিনিস থাকলে এরা পরিষ্কার দেখতে পায়, কিন্তু দূরে কোনো জিনিস থাকলে তখনই এদের দেখতে অসুবিধা হয়, কারণ এদের ক্ষেত্রে রেটিনায় প্রতিবিম্ব উৎপন্ন না হয়ে তার আগেই প্রতিবিম্ব উৎপন্ন হয়ে যায়। ওকে, এক্ষেত্রে কী করা হয়? একটা কনকেভ লেন্স তাদেরকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা কি? একটা কনকেভ লেন্স, মানে অবতল লেন্স। অবতল লেন্স তাদেরকে কী করা হয়? দিয়ে দেওয়া হয়। ওকে, অবতল লেন্স কী কাজ করে ভালো করে দেখবে। অবতল লেন্স কী করে দেখে নাও। কী করে অবতল লেন্স? অবতল লেন্স কী করে, এই গাছের ধরো একটা রে, মানে এই গাছ থেকে একটা আলোকরশ্মি অবতল লেন্সে এলো, ঠিক আছে। তো অবতল লেন্স কী করে তোমরা জানো? অবতল লেন্স অলওয়েজ ভার্চুয়াল এবং ইরেক্ট প্রতিবিম্ব উৎপন্ন করে, মানে অসৎ এবং সোজা প্রতিবিম্ব উৎপন্ন করে। তো অবতল লেন্স কী করবে? এই জায়গায় গাছের একটা প্রতিবিম্ব এখানে তৈরি করে দেবে, এই জায়গায় তৈরি করবে। কোথায় তৈরি করবে? এই পয়েন্টে তৈরি করবে, এই জায়গায় তৈরি করবে। এই গাছটা এখানেই আছে, কিন্তু অবতল লেন্স কী করবে? এই গাছটার একটা প্রতিবিম্ব ওই গাছ থেকে অনেক আগে, অনেক কাছাকাছি, চোখের অনেক কাছাকাছি এখানে একটা তৈরি করে দেবে। ফলে কী হয়? সুবিধাটা কী হয়? খুব দারুণ মেকানিজম। সুবিধা কী হয়? চোখ তখন এইখান থেকে এই গাছটাকে দেখে, অর্থাৎ চোখের ক্ষেত্রে গাছটা তখন কাছাকাছি চলে আসে এবং প্রতিবিম্ব তখন রেটিনাতেই উৎপন্ন হয়। অর্থাৎ আগে দেখো প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়ে যাচ্ছিল, এখন দেখো প্রতিবিম্ব রেটিনাতেই উৎপন্ন হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? এইটাই কিন্তু হয় অ্যাকচুয়ালি। ওকে, আশা করি বুঝতে পারলে। গাছের প্রতিবিম্ব, গাছ এখন কোথায় চলে এসছে চোখের ক্ষেত্রে? গাছ কিন্তু এখন চলে এসছে এই জায়গাতে, গাছটা গাছের জায়গাতেই আছে। কিন্তু যেহেতু আমরা একটা অবতল লেন্স এখানে ব্যবহার করি, যেটা অবতল লেন্স দেখতে পাচ্ছ, দুদিকে নিচু অবতল লেন্স। অবতল লেন্স অলওয়েজ সোজা প্রতিবিম্ব, এটা একটা গাছের সোজা প্রতিবিম্ব, এই গাছটারই একটা হুবহু সোজা প্রতিবিম্ব এই জায়গায় তৈরি করে দেয়, ঠিক আছে। তো লেন্সের ক্ষেত্রে, আই লেন্সের ক্ষেত্রে কী হয়? গাছটা তখন চোখের অনেক কাছাকাছি চলে আসে, যার ফলে ও ইজিলি এখান থেকে প্রতিবিম্ব রেটিনাতে পাঠাতে পারে, ঠিক আছে। ফলে যে ডিফেক্ট এখানে তৈরি হচ্ছিল সেটা তৈরি হয় না। ওকে, তো আমি একটা কাজ করছি, আমি তোমাদের এগুলো সব লেবেল করে দিচ্ছি, কোনটা কী। এটা তোমাদের অবতল লেন্স, এটা তোমাদের চোখের লেন্স, এখানে কী হচ্ছে এগুলো লেবেল করে দিই, তারপর আমি তোমাদের নেক্সট ভিডিও পাঠিয়ে যাবো। চলো, আচ্ছা, আমি সব লেবেল করে দিয়েছি। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি দেখতেই পাচ্ছি এখানে যে কী লেবেল করেছি, দেখো রেটিনার আগেই উৎপন্ন প্রতিবিম্ব, এই জায়গায় রেটিনার আগেই উৎপন্ন প্রতিবিম্ব হচ্ছে, যার ফলে মায়োপিয়া তৈরি হচ্ছে। এটা উত্তল লেন্স, আই লেন্স উত্তল লেন্স হয়, ঠিক আছে। এখানে রেটিনাতেই
প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। কেন উৎপন্ন হচ্ছে? কারণ এখানে অবতল লেন্স কাজ করছে। বিগত বছর এর একটা প্রশ্ন পড়েছিল যে অবতল লেন্স লাগানোটা কেন হয়, মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার কেন করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের বলেছিলাম দূরে কোনো বস্তু থেকে যখন কোনো আলোকরশ্মি আসে যখন সেটা চোখে প্রবেশ করে, চোখে প্রবেশ করে, তখন সেটা একে অপরের প্যারালাল হয়। প্যারালাল মানে সমান্তরাল। দেখো এখানেও দেখো গাছটা অনেক দূরে আছে, এখানেও দেখো গাছটা অনেক দূরে আছে, একই গাছ একই অবস্থানে আছে দুটো চিত্রেই। যেহেতু গাছটা অনেক দূরে আছে, এই গাছ থেকে যখন কোনো রশ্মি চোখে এসে পড়ছে তখন তারা একে অপরের প্যারালাল হয়। তো প্যারালাল রশ্মিকে একটা বিন্দুতে পরিণত করতে গেলে অনেক কম পাওয়ারের দরকার হয়, অনেক কম পাওয়ারের দরকার হয়। সিলিয়ারি মাসেল পাওয়ার কমায় কী করে? আমি বলেছিলাম লেন্সকে যখন ও সরু করে দেয়, পাতলা করে দেয়, তখন এই লেন্সের কনভার্জিং পাওয়ার কমে যায়। কনভার্জিং পাওয়ার কাকে বলে সেটাও বলেছিলাম। কোনো রশ্মিকে বা রশ্মিগুচ্ছকে, অ্যাকচুয়ালি একটা রশ্মিকে পরিণত করা যায় না, কোনো রশ্মিগুচ্ছকে যখন একটি বিন্দুতে পরিণত করা হয় তখন তাকে বলা হয় কনভার্জেন্স। উত্তল লেন্সের এটা জন্মগত ক্ষমতা। উত্তল লেন্স কী করে? রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে পরিণত করে, এবং এই ক্ষমতাটা যখন প্যারালাল রশ্মিগুচ্ছ হয় তখন কম লাগে। তো সিলিয়ারি মাসেল একে সরু করে দেবে। আমি তোমাদের বলেছিলাম যে পাতলা লোক, রোগা লোকের এনার্জি কম হয়, ক্ষমতা কম হয়। তো উত্তল লেন্স কী করবে? একে পাতলা লোকে পরিণত করবে। এখানে মোটা লোক আছে, একে পাতলা লোকে পরিণত করবে। পাতলা লোকে পরিণত করবে বা পাতলা লেন্সে পরিণত করলে কী হয়? এর ক্ষমতা কমে যাবে। কিন্তু সিলিয়ারি মাসেল সেটা করতে পারে না, যার ফলেই প্রতিবিম্ব রেটিনার আগেই উৎপন্ন হচ্ছে এবং মায়োপিয়া রোগ তৈরি হচ্ছে। তো উত্তল লেন্সের এই যে কনভার্জিং পাওয়ার কমানো, তার জন্যই ব্যবহার করা হয় অবতল লেন্স। এটাই উত্তর হবে, টু রিডিউস দ্য কনভার্জিং পাওয়ার অফ দ্য আই লেন্স বা উত্তল লেন্স। উত্তল লেন্সই হয়, ঠিক আছে। অর্থাৎ অবতল লেন্সকে ব্যবহার করা হয় এই কারণে, সিলিয়ারি মাসেল যেটা করতে পারছে না। সিলিয়ারি মাসেলের কী দায়িত্ব ছিল? যে তুমি ভাই দূরের জিনিস তুমি কন্ট্রোল করছো, তো তোমাকে আমার ক্ষমতা কমিয়ে দিতে হবে। লেন্স বলছে আমার ক্ষমতা কমাও, সিলিয়ারি মাসেল বলছে না আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার ড্যামেজ হয়ে গেছি আমি। এই ড্যামেজ সিলিয়ারি মাসেল যেটা কিনা ড্যামেজড আসে, যেটা বয়স্কদের ক্ষেত্রে হয়, ফলে কী হয়? ও এই কোষকে ওই লেন্সকে কী করতে পারে না? সরু করতে পারে না, পাতলা করতে পারে না। যেখানে পাতলা সেখানে পাতলা, এখানে মোটা সেখানে মোটা করবে, সেটাও পারছে না। বলে আমি ভাই পারছি না, আমার ক্ষমতা নেই আর। তখন বলবে ঠিক আছে একটা অবতল লেন্স বসাও। অবতল লেন্স যেই বসলো তখন কী হচ্ছে? এই যে গাছটা তো এখানেই আছে, কিন্তু গাছে একটা হুবহু প্রতিবিম্ব চোখের অনেক কাছে উৎপন্ন হয়। ফলে সিলিয়ারি মাসেল ওই পর্যায়ে থেকেও এই গাছের একটা উল্টো প্রতিবিম্ব রেটিনাতে তৈরি করতে পারে। ওকে, অর্থাৎ যেটা সিলিয়ারি মাসেল পারছিল না সেটাই আমরা অবতল লেন্স দিয়ে করি। সিলিয়ারি মাসেল কাজ ছিল কি? এই উত্তল লেন্সের কনভার্জিং পাওয়ার কমিয়ে দেওয়া, যেহেতু দূর থেকে আলোকরশ্মি আসছে তাই, ঠিক আছে। কারণ অল্প পাওয়ারেই কাজ মিটে যাবে এখানে, কিন্তু সেটাও করতে পারছে না। ফলে আমাদের অবতল লেন্স দরকার হচ্ছে, কারণ এই উত্তল লেন্সের কনভার্জিং পাওয়ার কমানোর জন্য আমরা অবতল লেন্সকে ব্যবহার করছি, টু রিডিউস দ্য কনভার্জিং পাওয়ার অফ উত্তল লেন্স। ঠিক আছে, টু রিডিউস দ্য কনভার্জিং পাওয়ার অফ কনভেক্স লেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কনভেক্স লেন্স মানে উত্তল লেন্স। অবতল লেন্স তাহলে কেন ব্যবহার করা হচ্ছে? উত্তল লেন্স বা আই লেন্সের কনভার্জিং পাওয়ার মানে অভিসারী ক্ষমতাকে কমানোর জন্য। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। উত্তল লেন্স এই কাজটাই কিন্তু করে। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি বলা হয় মায়োপিয়া কেন তৈরি হয়, তোমরা কি বলবে? মায়োপিয়া তৈরি হয় এক তো হ্যাঁ ইয়েস কারেক্ট, রেটিনার আগেই প্রতিবিম্ব উৎপন্ন হয় তাই। কিন্তু রেটিনার আগে প্রতিবিম্ব উৎপন্ন হয়টা কেন? কারণ সিলিয়ারি মাসেল কাজ করে না। সিলিয়ারি মাসেলের কাজটা কী ছিল? এর কনভার্জিং পাওয়ারকে কমানো, এর অভিসারী ক্ষমতাকে কমানো। কারণ এ এখন হাই অভিসারী পাওয়ার নিয়ে বসে আছে। তার মানে মায়োপিয়া তৈরি হয় অতিরিক্ত অভিসারী পাওয়ারের জন্য। উত্তল লেন্স বা আমাদের আই লেন্স তো উত্তল লেন্সই হয়, আই লেন্সের অতিরিক্ত কনভার্জিং পাওয়ার, তার জন্য এক্সট্রা কনভার্জিং পাওয়ারের জন্যই কিন্তু মায়োপিয়া তৈরি হয়। আমার কথা বোঝা যাচ্ছে? যখন সিলিয়ারি মাসেল ক্যান নট কন্ট্রোল দ্য থিকনেস অফ দ্য কনভেক্স লেন্স ইনসাইড আওয়ার আই, দেন ইট ক্যান নট রিডিউস দ্য কনভার্জিং পাওয়ার অফ ইট। এটার কনভার্জিং পাওয়ারকে সিলিয়ারি মাসেল কমাতে পারে না। সো উই নিড এ কনকেভ লেন্স টু রিডিউস দ্য পাওয়ার অফ কনভার্জেন্স ইন কেস অফ আওয়ার আই লেন্স। অর্থাৎ আমাদের আই লেন্সের যে কনভার্জিং পাওয়ার তাকে কমানোর জন্য অবতল লেন্স প্রয়োজন হয়। অনেকটা আমি বললাম, এবার আমি ছোটো করে দিচ্ছি। মায়োপিয়া কেন তৈরি হয়? আমাদের আই লেন্সের অতিরিক্ত অভিসারী ক্ষমতার জন্য। উত্তল লেন্স মায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার কেন করা হয়? আমাদের আই লেন্সের অতিরিক্ত কনভার্জিং পাওয়ারকে কমানোর জন্য। এই হচ্ছে তোমাদের কনক্লুশন বা উপসংহার। ঠিক আছে, রচনা লিখলাম তারপর উপসংহার করে দিলাম। ওকে, এটা গেল মায়োপিয়ার ব্যাপার। চলো এবার আমরা পড়বো প্রেসবায়োপিয়া রোগে কী হয়। চলো, আচ্ছা, হাইপারমেট্রোপিয়া।
প্রেস বায়োপিয়া একটু পরে পড়াচ্ছি তোমাদের, যেভাবে এনসিইআরটি সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে, প্রথমে মায়োপিয়া, তারপর হাইপারমেট্রোপিয়া, তারপর তোমাদের প্রেস বায়োপিয়া দেওয়া আছে, আমি তোমাদের সেভাবে পড়াচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা মোমবাতি আছে, আর আমরা জানি যে হিউম্যান আইয়ের ক্ষেত্রে ন্যূনতম 25 সেমি দূরত্বে থাকলে তবেই বস্তুকে দেখা যায়, তাই না? আমরা জানি, আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের নর্মাল, এবং এটা হচ্ছে একটা 25 সেমি দূরত্বে একটা মোমবাতিকে রাখা হয়েছে তোমার চোখ থেকে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা 25 সেমি দূরত্বে রাখা মোমবাতি, এই ডিস্ট্যান্সটা হচ্ছে তোমাদের 25 সেমি, ওকে আমরা ধরে নিচ্ছি। এটা কি হয়, যাদের হাইপারমেট্রোপিয়া থাকে তাদের এই ন্যূনতম ডিস্ট্যান্স যেটা নর্মাল 25 সেমি, মানে 25 সেমির থেকে কাছাকাছি, চোখের 25 সেমির থেকে কাছাকাছি যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুকে একজন নর্মাল মানুষই দেখতে পায় না, ঠিক আছে? তো ন্যূনতম ডিস্ট্যান্স, চোখ থেকে ন্যূনতম বস্তুকে 25 সেমি দূরে থাকতে হবে, তবেই চোখ তার প্রতিবিম্ব তৈরি করতে পারে, আমি তোমাদের বলেছিলাম। এবং 25 সেমির থেকে যত বেশি রাখো কোনো আপত্তি নেই, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ন্যূনতম 25 সেমি দূরত্বে তোমাকে চোখ থেকে বস্তুকে রাখতে হবে, এটা আমি তোমাদের ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম, ঠিক আছে? যাদের হাইপারমেট্রোপিয়া থাকে তাদের কী হয়, এই 25 সেমিটাও এনাফ হয় না, তাদেরকে 25 সেমির থেকে বেশি দূরে রাখলে তবেই তারা বস্তুকে দেখতে পায়, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। অর্থাৎ হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী হয়, তাদের কাছে বস্তু দেখার যে দৃষ্টি সেটা খারাপ হয়, কাছের বস্তু তারা ভালো করে দেখতে পায় না, কিন্তু দূরের বস্তু তারা ভালো করে দেখতে পায়, কারণ তাদের ক্ষেত্রে 25 সেমিটা নর্মাল একজন মানুষ যে 25 সেমি দূরত্বে রাখা কোনো জিনিসকে দেখতে পাচ্ছে, যার হাইপারমেট্রোপিয়া থাকে সেই দেখতে পায় না, অর্থাৎ তার কাছের দৃষ্টি খারাপ হয়। তা হাইপারমেট্রোপিয়া হচ্ছে মায়োপিয়ার ঠিক উল্টো, মায়োপিয়াতে কাছের দৃষ্টি ভালো ছিল, দূরের দৃষ্টি খারাপ ছিল, হাইপারমেট্রোপিয়াতে দূরের দৃষ্টি ভালো, কাছের দৃষ্টি খারাপ, ঠিক আছে? আমি ওয়ান লাইনারও লিখেছি, একটু পরে তোমাদের সব ওয়ান লাইনার পেয়ে যাবে, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। আগে আলোচনাটা বোঝো, কারণ আলোচনা না বুঝে ওয়ান লাইনার মুখস্থ করলে পাগলের মতো মুখস্থ করতে হবে, ঠিক আছে? না বুঝে মুখস্থ করাকে পাগলের মতো মুখস্থ করাই বলে, সো বুঝে মুখস্থ করে দেখবে মনে থাকবে অনেক দিন, ঠিক আছে? আমাদের স্কুলে একজন টিচার ছিলেন, উনি করতেন কি, তার নাম হচ্ছেন প্রদ্যুৎ কুমার বোস, ওকে? এবং আমি এখন অনলাইন ভিডিওতে স্যারকে সরি বলছি, কারণ তিনি চলে যাওয়ার পর আমরা তাকে অনেকভাবে, হয় না বাচ্চা কাচ্চারা যেভাবে করে, আমরা তখন তো বুঝতাম না, অনেক ছোটো, ক্লাস 7-8-এর কথা বলছি, বা 9-এ, আমরা যখন 9-এ পড়ি উনি তখন রিটায়ার করে যান, তো ক্লাস 7-8-ই আমরা ওনাকে পেয়েছিলাম। উনি ফিজিক্স পড়াতেন, উনি কী করতেন, ওনার বইটা উনি যখন পড়াতেন, ওনার বইটা একজন নর্মাল মানুষ বই কীভাবে পড়ে, মোটামুটি চোখের সামনে রেখে পড়ে, উনি কী করতেন, বইটাকে অনেকটা দূরে রেখে পড়তেন, এবং ওনার এই অঙ্গভঙ্গিটা আমরা তখন অঙ্গভঙ্গি বলে মনে করতাম, আমরা ভাবতাম উনি হয়তো এটা ইচ্ছা করে করেন, কিন্তু উনি চলে যাওয়ার পরে এটা নিয়ে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করতাম, ঠিক আছে? ওনার মতো করে দেখাতাম, মানে যাকে বলা হবে হ্যাঙানো সোজা কথা বলতে, এবং সবাই আমরা এটা করি কোনো না কোনো টিচারের ক্ষেত্রে, এবং পরবর্তীকালে আমাদের সেটা নিয়ে আফসোস হয়, আমার জন্য এই পড়াতে গিয়ে ওনার কথা মনে পড়লো এবং আফসোস হচ্ছে ব্যাপারটা নিয়ে, তখন সেটা করা উচিত হয়নি আমার, ঠিক আছে? আই এম সরি স্যার। তো কেন ওটা উনি করতেন এটা আমরা পরে বুঝেছি, উনি করতেন কারণ উনি একজন হাইপারমেট্রোপিয়ার পেশেন্ট ছিলেন। অর্থাৎ উনি কী করতেন, বোস স্যার, উনি কী করতেন, আমরা পি বোস বলে ডাকতাম, উনি কী করতেন, উনি দূরে, অর্থাৎ ওনার কোনো একটা বই দিলে উনি কী করতেন, ওনার চোখ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে উনি কী করতেন, বইটা পড়তে পারতেন, অর্থাৎ ওনার কাছের দৃষ্টি খারাপ ছিল, দূরের দৃষ্টি ভালো ছিল, ঠিক আছে? তখন আমরা বুঝতাম না, যাই হোক এখন বুঝি, উনি বাধ্য হয়ে এটা করতেন, ইচ্ছা করে নয়। তো হাইপারমেট্রোপিয়া তোমারও সামনের দিকেও এটা করে, তাহলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না প্লিজ, ভাববে তিনি একজন হাইপারমেট্রোপিয়ার পেশেন্ট, অর্থাৎ তিনি কাছের কোনো জিনিস তার খুব কাছাকাছি রাখলে উনি সেটা দেখতে পান না। 25 সেমির মধ্যে রাখলে নর্মাল, 25 সেমির মধ্যে তুমি যদি রাখো, 25 সেমি থেকে আরও যদি কাছাকাছি রাখো, নর্মাল একজন মানুষই দেখতে পায় না। আর হাইপারমেট্রোপিয়ার পেশেন্টরা 25 সেমিতেও দেখতে পায় না, তাদেরকে 25 সেমি থেকে দূরে দিলে তবে দেখতে পায়। আমার কথা বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? স্কুল লাইফ হচ্ছে গোল্ডেন লাইফ, যারা তোমরা শুনছো আমি সবাই পেরিয়ে এসেছি, ও জীবন আর ফিরে আসবে না, ঠিক আছে? এবার দেখো যেটা ব্যাপার, কি করা যায় তাহলে, কেন এটা হয়, কি হয় দেখে নাও, কি হয় সেটা আমাদের দেখানোর দরকার। কি হয় এক্ষেত্রে যেটা হয়, এই মোমবাতি থেকে যে রশ্মিগুলো তোমার চোখের লেন্সে এসে পড়ছে তারা কনভার্জ হচ্ছে রেটিনার পিছনে গিয়ে, অর্থাৎ এই বিন্দুতে গিয়ে তারা কনভার্ট হচ্ছে। হওয়া উচিত কোথায়, হওয়া উচিত তো রেটিনাতে হলে তবেই তো প্রতিবিম্ব মাথায় যাবে, কিন্তু এরা প্রতিবিম্ব তৈরি করছে রেটিনারও পরে গিয়ে, অর্থাৎ এই বিন্দুতে তারা কনভার্জ হচ্ছে না, 25 সেমিতেও হচ্ছে না, 25 সেমির থেকে কাছে রাখলে তো হবেই না। একজন নর্মাল মানুষের ক্ষেত্রে 25 সেমিতে হয়ে যায়, রেটিনার ওপরেই এই বিন্দুতে পরিণত হয় তার, এবং এখানেই প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু যারা হাইপারমেট্রোপিয়ার পেশেন্ট তাদের ক্ষেত্রে কী হয়,
রেটিনাতে উৎপন্ন হয় না, রেটিনার পিছনে গিয়ে উৎপন্ন হয়, বিহাইন্ড দ্য রেটিনা প্রতিবিম্ব বা ইমেজ ফর্ম করে। মায়োপিয়ার ক্ষেত্রে দেখছিলে রেটিনার আগেই ফর্ম হচ্ছে, হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কী দেখবে, রেটিনার পিছনে গিয়ে ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে এটা করা হয় সেটা তোমাদের বলে দিই, তারপরে আমি আরও জটিল কিছু জিনিস বলবো, আগে বেসিক ব্যাপারটা বুঝে নাও। কী করা হয় এক্ষেত্রে, এটা করা হয় একটা, আগেরবার তোমাদের কোন লেন্স ব্যবহার করা হয়েছিল, অবতল লেন্স ব্যবহার করা হয়েছিল। এবার এই ত্রুটিকে দূর করার জন্য কি করা, এটাও সেম কারণেই হয়, সিলিয়ারি মাসল কাজ করে না, তাই কি করা হয়, একটা তোমাদের আই লেন্সের সামনেও আর একটা উত্তল লেন্স বসিয়ে দেওয়া হয়, এটাও তো উত্তল লেন্সই, তার সামনে আর একটা উত্তল লেন্স বসিয়ে দেওয়া হয়। এ কী কাজ করে, এ কী করে, এ তোমরা জানো যে উত্তল লেন্সের ব্যাপার মনে আছে তো, তা নাহলে বুঝতে পারবে না, কিন্তু অবতল লেন্সের উত্তল লেন্সের ব্যাপারটা আগে ভালো করে তোমাকে পড়ে আসতে হবে, কারণ এগুলো একটু হাই লেভেল কনসেপ্ট, এনসিআরতে আছে বলেই করাচ্ছি, নইলে করাতাম না, আমি বাদও দিয়ে রেখেছিলাম কারণ একটু হাই লেভেল কনসেপ্ট হয়। উত্তল লেন্স কী করতে পারে, একবারই তুমি যদি ফোকাসের মধ্যে উইদিন দ্য ফোকাস তুমি যদি কোনো বস্তুকে রাখো, তাহলে উত্তল লেন্স কিন্তু এই একটা ক্ষেত্রেই কেবলমাত্র সমান, মানে সমান নয়, বড় এবং তোমাদের সোজা প্রতিবিম্ব তৈরি করে। তো চোখ যাকে দেখবে সেটা তো সোজা থাকতে হবে, তো এই পজিশানে তুমি যদি একটা উত্তল লেন্সকে রাখো, উত্তল লেন্স কী করে, এই বস্তুটার দূরে একটা প্রতিবিম্ব তৈরি করে দেয়, এরকম দূরে একটা প্রতিবিম্ব কী করে, তৈরি করে দেয়, এবং সেটা অবশ্যই ভার্চুয়াল হয় এবং সেটা অবশ্যই সোজা হয়। ঠিক আছে, অর্থাৎ এবার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এই মোমবাতিটার আমি এই জায়গায় তোমাদের করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে তৈরি হয়, এখানে তৈরি হয়ে যায়। মোমবাতির যে প্রতিবিম্ব সেটা কোথায় তৈরি, এই পজিশনে তৈরি হয়। অ্যাকচুয়াল মোমবাতি এখানেই আছে, সেই 25 সেমি ডিস্ট্যান্সই রাখা আছে, এই যে ডিস্ট্যান্স এটাকে আমরা বলছি 25 সেমি ডিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের 25 সেমি ডিস্ট্যান্স। ঠিক আছে, দিস ডিস্ট্যান্স ইজ 25 সেমি, ঠিক, এই ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের 25 সেমি, অর্থাৎ প্রকৃত বস্তুটা 25 সেমি দূরেই আছে, কিন্তু এই লেন্স ব্যবহার করার ফলে কি হয়েছে, এই মোমবাতিটারই একটা বড় ভার্চুয়াল এবং সোজা প্রতিবিম্ব দূরে তৈরি করে দেয়, যেটা 25 সেমির থেকে দূরে। এখন 25 সেমির থেকে দূরে হলে হাইপার মেট্রোপিয়া পেশেন্টদের কোনো প্রবলেম নেই, কারণ ওদের দূরের দৃষ্টি ভালো, তো ওরা দূরের দৃষ্টি ইজিলি দেখতে পায়। সেক্ষেত্রে কী হয়, এখান থেকে একটা ইমেজ এখানে ফর্ম করে এবং সেটা গিয়ে পড়ে রেটিনার ওপরেই, যেই রেটিনার ওপরে ফর্ম করে তখন ইজিলি তারা কী করে, ওই যে বস্তুটা আছে তাকে দেখতে পায়। আমার কথা বোঝা গেল, ক্লিয়ার? হয়তো আমি বোঝাতে গিয়ে একটু কিন্তু করছি এই কারণে, কারণ আমি বারবার ভাবছি যে তোমাদের আমি বোঝাতে পারছি কিনা, কারণ একটু হাই লেভেল কনসেপ্ট। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনবে, তোমাদের ক্লিয়ার আউট করছি এবং প্রত্যেকটা জিনিস আবার বলছি, আরেকবার ভালো করে শুনে নাও। আমরা জানি, আমার কথাগুলো শোনো, কারণ আমি এখানে আন্ডু করছি, ব্যাস আর কিছু না, এদিকে তাকানোর দরকার না, আমার কথাগুলো শোনো। আমি কি বলছি, আমি বলছি যে আমরা জানি যে উত্তল লেন্স কেবলমাত্র একটা ক্ষেত্রেই ভার্চুয়াল এবং সোজা প্রতিবিম্ব তৈরি করতে পারে, কখন, যখন বস্তুকে তার ফোকাস লেন্থের মধ্যে রাখা হয়। ঠিক আছে, তো বস্তুকে ফোকাস লেন্থের মধ্যে রাখলে সে কী করে, দূরে, বস্তু থেকে দূরে একটা ভার্চুয়াল এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, তো এই জায়গায় একটা কী হয়, মোমবাতির আর একটা প্রতিবিম্ব তৈরি হয়, এবং এই প্রতিবিম্ব থেকে অবশ্যই দূরে আছে, সো প্রবলেম নেই কোনো হাইপার মেট্রোপিয়া পেশেন্টদের, কারণ ওরা দূরের জিনিস দেখতে পায়। এখানে তখন ইমেজ ফর্ম করে কোথায়, রেটিনাতে গিয়ে ফর্ম করে, রেটিনার পিছনে ফর্ম করে না। ফলে হাইপার মেট্রোপিয়া পেশেন্টদের যে প্রবলেম সেটাকে সলভ করা হয় কি দিয়ে, একটা কনভেক্স লেন্স দিয়ে, মানে একটা উত্তল লেন্স দিয়েই কিন্তু হাইপার মেট্রোপিয়া পেশেন্টদের প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারলে? তোমরা বলবে স্যার অবতল লেন্সও তো ব্যবহার করা যায়, কারণ অবতল লেন্সও তো তোমাদের ভার্চুয়াল এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে। দেখো, প্রতিবিম্ব সোজা তো ডেফিনেটলি হতে হবে, তার সঙ্গে প্রতিবিম্বকে চোখের থেকে দূরে হতে হবে, এইটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ হাইপার মেট্রোপিয়ার পেশেন্টরা দূরের জিনিস ভালো দেখতে পায়, কাছের জিনিস ভালো দেখতে পায় না। এখন তুমি যদি এই উত্তল লেন্সটাকে সরিয়ে এই জায়গাটা অবতল লেন্স দিয়ে দাও, তাহলে সেটা সোজা প্রতিবিম্বই তৈরি করবে, কারণ অবতল লেন্স ডেফিনেটলি সোজা প্রতিবিম্ব তৈরি করে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা হবে বস্তুর থেকে কাছে। তাহলে 25 সেমিতেই চোখ দেখতে পাচ্ছে না, তো 25 সেমির থেকে যদি আরও কাছে প্রতিবিম্ব তৈরি হয়, তাকে তো চোখ এমনি দেখতে পাবে না। ফলে এখানে অবতল লেন্স কাজ করে না, এখানে কাজ করে উত্তল লেন্স, অর্থাৎ চোখের লেন্স ছাড়াও সামনে যে লেন্সটা বসবে সেটাকেও কি করতে হবে, একটা
উত্তল লেন্স হতে হবে। অবতল লেন্স এই কারণে কাজ করে না, কারণ অবতল লেন্স সোজা প্রতিবিম্ব ডেফিনেটলি তৈরি করে, কিন্তু অবতল লেন্স প্রকৃত বস্তুর থেকে আরও কাছে প্রতিবিম্ব তৈরি করে। তো অবতল লেন্স যখন প্রতিবিম্বর থেকে আরও কাছে তৈরি করছে, তো 25 সেমি দূরত্বেই চোখ দেখতে পাচ্ছে না, 25 সেমির থেকে আরও কাছে চোখ কী করে দেখবে? সেটাই তো হাইপারমেট্রোপিয়া পেশেন্টদের প্রবলেম, যে ওরা চোখের কাছাকাছি রাখলে বস্তুকে দেখতে পায় না। তো 25 সেমি দূরত্বেই যখন দেখতে পাচ্ছে না একটা মোমবাতিকে, তখন তার থেকে আরও কাছে যদি তুমি প্রতিবিম্ব তৈরি করো অবতল লেন্স দ্বারা, তখন তারা কী করে দেখবে? অবতল লেন্স অলওয়েজ প্রকৃত বস্তুর থেকে কাছে প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে? এটা মনে রাখবে। উত্তল লেন্সই একমাত্র আছে যে একমাত্র একটা কেজেই ভার্চুয়াল মানে সোজা প্রতিবিম্ব তৈরি করে, সেটা এবং সেটা হয় দূরে হয়, প্রকৃত বস্তুর থেকে দূরে হয়। এবং এই দূরটাও দরকার, ভার্চুয়াল তো দরকারই, সোজা প্রতিবিম্ব তো দরকারই, প্লাস দূরে দরকার, আর সেই জন্য এখানে ব্যবহার করা হয় উত্তল লেন্স, ঠিক আছে? আশা করি তোমাদের যতটা অনলাইনে বোঝানো যায় আমি বোঝালাম। আমার রিয়েল ক্লাসে যখন আমি 2016-তে এটা পড়িয়েছিলাম, ঠিক আছে, তখন আমি এনটিপিসি মৌলালিতে পড়াতাম, অফলাইন পড়াতাম, এখন আর আমি অফলাইন পড়াই না। তো তখন আমি কী করেছিলাম, আমি এটা তোমাদের হাতে কলমে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? এটা হাতে কলমে দেখালে বেটার বোঝা যায়, কিন্তু আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ভার্চুয়াল ক্লাসে তোমাদের বোঝানোর। ওকে, তো আমি আবার লেভেলিং করছি, লেভেল করার পর আবার ফিরে আসবো, তাহলে তোমরা কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো তোমরা বেটার বুঝতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লেভেলিং হয়ে গেছে। একটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমাদের আসল বস্তু, এইটা হচ্ছে আমাদের আসল বস্তু, যেমন এখানে লিখে রেখেছি, এটাও আমাদের আসল বস্তু। আসল বস্তু কত সেমি দূরে আছে আমাদের চোখ থেকে? 25 সেমি দূরে আছে। এটা হচ্ছে মিনিমাম, এই যে নর্মাল মিনিমাম ডিস্টেন্স, এটা হচ্ছে নর্মাল মিনিমাম ডিস্টেন্স। এর থেকে বেশি করা যায়, এর থেকে কম করা যাবে না। যারা নর্মাল, আমরা যারা নর্মাল দেখতে পাই তারা 25 সেমির কমে দেখতে পাই না। 25 সেমি হচ্ছে ন্যূনতম নর্মাল ডিস্টেন্স, ঠিক আছে? নর্মাল মানুষদের পক্ষে এটাই হচ্ছে ন্যূনতম ডিস্টেন্স। হাইপারমেট্রোপিয়াদের ক্ষেত্রে এটা কম হয়ে যায়। হাইপারমেট্রোপিয়াদের ক্ষেত্রে কী হয়, এর থেকেও বেশি রাখতে হয়, ঠিক আছে? কারণ এদের কাছের দৃষ্টি খারাপ, দূরের দৃষ্টি ভালো। ওকে, তো এইটা কি, এটা হচ্ছে তোমাদের বস্তুর অসৎ প্রতিবিম্ব। এটা কেন তৈরি হয়েছে? চোখের লেন্সের সামনে আর একটা উত্তল লেন্স রাখার ফলে, ঠিক আছে? এটা একটা উত্তল লেন্স বলে দিয়েছি। আচ্ছা, এই উত্তল লেন্স ব্যবহার কেন করা হয়? আমি একটা কারণ অলরেডি বলে দিয়েছি। কী কারণ? এই কারণে ব্যবহার করা হয়, অবতল লেন্স নয়, উত্তল লেন্স কেন ব্যবহার করা হয়? কারণ ভার্চুয়াল এবং ইরেক্ট অর্থাৎ অসৎ এবং সোজা প্রতিবিম্ব প্রকৃত বস্তুর থেকে দূরে উৎপন্ন হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, যেটা হাইপারমেট্রোপিয়া পেশেন্টদের ক্ষেত্রে উপযুক্ত। হাইপারমেট্রোপিয়া পেশেন্টরা যত দূরে যায় তত তারা ভালো দেখতে পায়, তো কাছে গেলে তো হবে না, দূরে যায়, বারবার বলেছি একটু আগে। তো এটা একটা কারণ উত্তল লেন্স ব্যবহার করার। আর উত্তল লেন্স কী করে দেখো, আমি তোমাদের বলেছিলাম কাছের বস্তু থেকে আগত আলোকরশ্মিগুলো প্যারালাল হয় না। যদিও আমি এখানে প্যারালাল এঁকেছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু যত কাছে তুমি কোনো বস্তুকে নিয়ে যাবে তাদের থেকে আগত আলোকরশ্মিগুলো প্যারালাল হয় না, অগোচর হয়। ওদেরকে একটা বিন্দুতে পরিণত করতে গেলে সিরিয়ালি মাসেলকে অনেক বেশি কনভার্জিং পাওয়ারযুক্ত লেন্স তৈরি করতে হয়। তো সিলিয়ারি মাসেল এই সরু লেন্সটাকে মোটা করে দেয়, যার ফলে এর কনভার্জিং পাওয়ার বেড়ে যায়, এর একটা বিন্দুতে পরিণত করার ক্ষমতা বেড়ে যায়। কিন্তু সেটা সম্ভব হয় না হাইপারমেট্রোপিয়া পেশেন্টদের ক্ষেত্রে। সিলিয়ারি মাসেল এখানে কাজ করে না, যেহেতু ভালো করে কাজ করতে পারে না, তার ফলে আর একটা লেন্সের প্রয়োজন হয় এখানে, ঠিক আছে? এই লেন্স ছাড়াও একটা লেন্সের প্রয়োজন এখানে হয়। তো এই উত্তল লেন্স কেন ব্যবহার করা হয়? সিলিয়ারি মাসেলের যে কাজটা ছিল এর কনভার্জিং পাওয়ারটা বাড়িয়ে দেওয়া, সেটা করতে যেহেতু পারছে না, ওই জন্য এই লেন্স দিয়ে ওর কনভার্জিং পাওয়ারকে বাড়ানো হচ্ছে, টু ইনক্রিজ দ্য কনভার্জিং পাওয়ার। অর্থাৎ উত্তল লেন্সকে ব্যবহার করা এখানে আই লেন্সের কনভার্জিং পাওয়ারকে বাড়ানোর জন্য, আই লেন্সের অভিসারণ ক্ষমতাকে বাড়ানোর জন্য। অভিসারণ বা অভিসারী ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতা যে ক্ষমতার মাধ্যমে কোনো অপসারী বা প্যারালাল রশ্মিগুচ্ছকে একটা লেন্স কী করে, একটা বিন্দুতে পরিণত করে। ইয়েস, আশা করি বুঝতে পারছো। ওকে, এইটা তোমাদের বলার ছিল। এবার চলো আমরা করবো প্রেস বায়োপিয়া। চলো দেখো, প্রেস বায়োপিয়া হচ্ছে একটা স্পেশাল টাইপের হাইপারমেট্রোপিয়া। প্রেস বায়োপিয়া কেবলমাত্র বয়স্কদের ক্ষেত্রেই হয়, যেখানে সিলিয়ারি মাসেল অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে। তো প্রেস বায়োপিয়াতে নতুন কিছু নেই। হাইপারমেট্রোপিয়াতে যা পড়লে প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়। প্রেস বায়োপিয়াকে এনসিইআরটিতে উল্লেখ আছে, এটা হচ্ছে ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে হওয়া হাইপারমেট্রোপিয়াকেই প্রেস বায়োপিয়া বলা হয়, ঠিক আছে? জাস্ট সিলিয়ারি মাসেলের ঘাটতির জন্যই, মানে উইকনেসের জন্যই এটা হয়। ওকে, আর একটা টাইপের হয়, তোমরা জানো চোখে ছানি, যাকে ক্যাটারাক্ট বলা হয়, ঠিক আছে? যেটা তোমাদের এনসিইআরটিতে উল্লেখ আছে, ওটা ক্যাটারাক্ট। ক্যাটারাক্টের ক্ষেত্রে কী হয়, সেটা চশমা পড়লে বা কোনো লেন্সের মাধ্যমে সেটা ঠিক করা সম্ভব নয়। সেটা ক্ষেত্রে তোমাদের সার্জিক্যাল ব্যবস্থা নেওয়া উচিত, সার্জিক্যাল প্রসেস, অর্থাৎ সার্জারি করেই কী করা হয়, যে লেন্স থাকে সেই লেন্সের ওপর সুগারের একটা আস্তরণ পড়ে। অতিরিক্ত যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে ছানির প্রবলেমটা খুব বেশি হয়, ঠিক আছে? সেই সুগারের আস্তরণ অনেক সময় কেটে দেওয়া হয়,
মানে সেটাকে বার করে ফেলা হয়। আর যখন সেটা হচ্ছে না তখন কী করা হয়, চোখের লেন্স বার করে দিয়ে, মানে যে লেন্সটা অ্যাকচুয়াল ন্যাচারাল লেন্স তাকে বের করে দিয়ে একটা ভালো আর্টিফিশিয়াল নকল লেন্স সেখানে দিয়ে দেওয়া হয়, যাতে সে আবার দেখতে পায়। ঠিক আছে, যত তুমি দামি লেন্স পরাবে তত সেটা স্থায়ী হয়। খুব কম দামি লেন্স হলে সেই আর্টিফিশিয়াল লেন্সটা অতটা স্থায়ী হয় না। ঠিক আছে, নর্মালি এই হচ্ছে তোমাদের টোটাল এই চ্যাপ্টারটা ছিল। ঠিক আছে, এবার আমরা এনসিইআরটিতে যে ওয়ান লাইনারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো, ওয়ান লাইনার না লিখে আমি তোমাদের জন্য এমসিকিউ রেখেছি। দেখো, একজন বয়স্ক ব্যক্তি 100 মিটার দূরে থাকা একটি গাছকে সহজেই দেখতে পাচ্ছে, কিন্তু সামনে থাকা বইটিকে পড়তে পারছে না। তিনি যে রোগে ভুগছেন। 100 মিটার দূরে থাকা গাছ মানে হচ্ছে দূরের দৃষ্টি তার ভালো, সামনের বইটা পড়তে পারছে না মানে তার কাছের দৃষ্টি খারাপ। এখন দূরের দৃষ্টি ভালো, কাছের দৃষ্টি খারাপ, হাইপারমেট্রোপিয়া। অ্যান্সার উইল বি এ হেয়ার। ঠিক আছে, মায়োপিয়া মানেই শর্ট সাইটেডনেস। মায়োপিয়া আর শর্ট সাইটেডনেস দুটো সেম। মায়োপিয়াকে শর্ট সাইটেডনেস কেন বলা হয়? কারণ মায়োপিয়া মানে যার কাছের দৃষ্টি ভালো, অর্থাৎ যার শর্ট সাইটেড ভালো। শর্ট সাইট মানে ছোট দৃষ্টি, অল্প দূরত্বের দৃষ্টি তার ভালো, ওই জন্য মায়োপিয়াকেই শর্ট সাইটেডনেস বলা হয়। আর হাইপারমেট্রোপিয়ার একটা নাম আছে লং সাইটেডনেস। কী বলা হয়? লং সাইটেডনেস। তো হাইপারমেট্রোপিয়াকে লং সাইটেডনেস, মায়োপিয়াকে শর্ট সাইটেডনেস বলে। তো অ্যান্সার উইল বি এ হেয়ার। বি, সি এবং ডি কেটে যাবে, কারণ ডিতে বলেছে বোথ বি অ্যান্ড সি। অবশ্যই মায়োপিয়াকে শর্ট সাইটেডনেসই বলা হয়, কিন্তু বি আর সি তো কেটে যাচ্ছে, ওই জন্য ডিও কেটে যাবে। এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের পিডিএফে দাগিয়ে দেবো। পরেরটায়, যখন কোনো ব্যক্তি ন্যূনতম দূরত্ব 25 সেমি থেকে বেশি দূরে রাখলে তবেই কেবলমাত্র কোনো জিনিসকে দেখতে পান, তখন তিনি যে রোগে ভুগছেন। অর্থাৎ ন্যূনতম আমরা একটু আগেই অনেকবার বলেছি তোমাকে, এর ওপর প্রশ্ন পড়ে। এগুলো সব এনসিইআরটির প্রশ্ন, এগুলো রেলে পড়েনি, বাট পড়তে পারে এবছর, কারণ এগুলো এনসিইআরটির মধ্যে আছে। কোনো ব্যক্তি 25 সেমি থেকে বেশি দূরে রাখলে তবেই বস্তুকে দেখতে পাচ্ছে, মানে তার দূরের দৃষ্টি ভালো, কাছের দৃষ্টি খারাপ। কারণ ন্যূনতম 25 সেমি হচ্ছে নর্মাল কাছের দৃষ্টি, তার থেকে দূরে রাখলে যে কোনো মানুষই দেখতে পায়, 25 সেমির থেকে কাছে রাখলে কেউই দেখতে পায় না। আর এই ব্যক্তি 25 সেমির থেকে বেশি দূরে রাখলে দেখতে পায়, অর্থাৎ 25 সেমি তার জন্য এনাফ নয়, অর্থাৎ তার কাছের দৃষ্টি খারাপ, দূরের দৃষ্টি ভালো। তার মানে দ্যাট মিনস হাইপারমেট্রোপিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একজন ছাত্র তার সামনে রাখা বইটি পড়তে পারছে, কিন্তু কিছুটা দূরে শিক্ষকের ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে পারছে না। প্রকৃতপক্ষে তার চোখের কোনটা কি কমে গেছে? দেখো, লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেছে, লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, সিলিয়ারি পেশি সঠিকভাবে কাজ করছে। এক লহমায় কাটে, এটা তো নয়ই, কারণ সিলিয়ারি পেশি সঠিকভাবে কাজ করলে তো সে দেখতে পেতে পাচ্ছে না। কোনোটাই নয়, অপশান আছে, হতে পারে এ আর বি এর মধ্যে দুটো অপশান, তো দেখে নিই। বলছে অভিসারী ক্ষমতা কমে গেছে। আমি তোমাদের একটু আগে বলেছি অভিসারী ক্ষমতা বা কনভার্জিং পাওয়ার কাকে বলে? কোনো প্যারালাল রশ্মিগুচ্ছ বা কোনো অপসারী রশ্মিগুচ্ছ, এই দুই প্রকারের রশ্মিগুচ্ছকে কোনো লেন্স যদি একটা বিন্দুতে পরিণত করতে পারে তখন, বা একটা বিন্দুতে মিলিত করতে পারে, তখন সেই ক্ষমতাকেই বলি আমরা অভিসারী বা কনভার্জিং পাওয়ার। ঠিক আছে, বা অভিসারী ক্ষমতা বা কনভার্জিং পাওয়ার। এখানে বলছে দেখো, ছাত্রটি তার সামনে থাকা বই পড়তে পারছে, কিন্তু দূরে থাকা ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে পারছে না। দূরের বস্তু থেকে কেমন রশ্মি আসে? তোমার থিঙ্কিংয়ের ওয়েটা আমি তোমাদের বলে দিচ্ছি। এরকম প্রশ্ন দেখলে চিন্তা কীভাবে করবে? তুমি বলো, দূরের বস্তু থেকে তোমার কাছে কেমন, তোমার চোখে কেমন রশ্মি আসে? প্যারালাল রশ্মি বা সমান্তরাল রশ্মি আসে। সমান্তরাল রশ্মিকে একটা বিন্দুতে পরিণত করার জন্য কেমন লেন্সের প্রয়োজন হয়? কমজোরি লেন্সের প্রয়োজন হয়, অর্থাৎ যার যেটা পাতলা হবে। পাতলার কনভার্জিং পাওয়ার কেমন হয়? অল্প হয়। ইয়েস, পাতলার কনভার্জিং পাওয়ার কেমন হয়? অল্প হয়। তার মানে পাতলা করতে পারছে না, অর্থাৎ কনভার্জিং পাওয়ারকে কমাতে পারছে না। তার মানে তার কী অতিরিক্ত আছে? অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, সেই জন্যই সে এটা করতে পারছে না। অ্যান্সার উইল বি আর নট কিন্তু এ। ভালো করে বোঝো, এই কোশ্চেন্সটা এনসিইআরটিরই প্রশ্ন, এবং না যখন পরীক্ষায় পড়বে না, এখন অনেকেই ভাবছে ভেরি ইজি, 3 দিন পরে এই প্রশ্নটা একবার ফিরে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে, রিভাইজ না দিয়ে, দেখবে গুলিয়ে যাবে। কী বলছে ভালো করে বোঝো। একজন ছাত্র তার সামনে থাকা বইটা পড়তে পারছে, তার মানে তার শর্ট সাইটেডনেস আছে, তার মানে সে সামনে, তার কাছের দৃষ্টি ভালো, কিন্তু দূরের দৃষ্টি খারাপ। কারণ কি? শিক্ষক যেটা ব্ল্যাকবোর্ডে লিখছে কিছুটা দূরে, সেটা সে দেখতে পাচ্ছে না। তার মানে তার দূরের দৃষ্টি খারাপ, কাছের দৃষ্টি ভালো, মানে তার মায়োপিয়া আছে, তাই না? মায়োপিয়া মানে কি? যার দূরের দৃষ্টি ভালো, কাছের দৃষ্টি খারাপ, যার কাছের দৃষ্টি ভালো, যার দূরের দৃষ্টি খারাপ, মায়োপিয়া আছে। মায়োপিয়াকে ঠিক করার জন্য, মায়োপিয়া কখন হয়? যখন সিলিয়ারি মাসল লেন্সকে সরু করতে পারে না বা পাতলা করতে পারে না, তার মানে লেন্সের কনভার্জিং পাওয়ার যখন কমাতে পারে না, তখনই মায়োপিয়া হয়। ঠিক আছে, তো ওই ব্যক্তির ক্ষেত্রে কোনটা বেশি? অভিসারী ক্ষমতা বেশি। বেশি বলেই তো
সিলিয়ারি মাসেল তাকে কমাতে পারছে না, আর কমাতে পারছে না বলেই তো সে দূরের দৃষ্টি তার খারাপ হচ্ছে, অর্থাৎ সে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পাচ্ছে না। তাই অ্যান্সার উইল বি অভিসারী ক্ষমতা তার বেড়ে গেছে, যে কারণে সে কী করতে পারছে না, সে কিন্তু তার ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পাচ্ছে না। যদি তার অভিসারী ক্ষমতা কমে যেত তাহলে সে দেখতে পারতো। সিলিয়ারি মাসেলের কাজই ছিল তুমি লেন্সটাকে টেনে লম্বা করে দাও যাতে সে দূরের লেখা পড়তে পারে, এখানে পড়তে পারছে না, অর্থাৎ অভিসারী ক্ষমতা কী হয়ে গেছে, বেড়ে গেছে। কমানোর দরকার, সিলিয়ারি মাসেল সেটা কমাতে পারছে না। ক্লিয়ার হয়েছে? এইটা আমার অ্যান্সার হবে, বি আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটা। বাইফোকাল লেন্স মানে যাতে দুই ধরনের লেন্সই থাকে, যেটা তোমাদের কনকেভ অ্যান্ড যেটা তোমাদের কনভেক্স, অর্থাৎ উত্তল এবং অবতল দুই প্রকারের লেন্স থাকলে তাকে আমরা বাইফোকাল চশমা বলি বা বাইফোকাল স্পেকটাকেল বলি। ঠিক আছে? তো প্রয়োজন নিচের কোন ক্ষেত্রে? তুমি দেখতে পাচ্ছ ডেফিনেটলি যার দূরের দৃষ্টিও খারাপ, যার কাছের দৃষ্টিও খারাপ, কারণ কনকেভ আর কনভেক্স দুটো লেন্সই প্রয়োজন কখন হয়? কনকেভ লেন্স প্রয়োজন হয় যখন মায়োপিয়া হয়, কনভেক্স লেন্স প্রয়োজন হয় যখন হাইপারমেট্রোপিয়া হয়। একটু আগে তোমাদের আমি বলেছি, এগুলো খুব রিভিশন দিলে বা কাউকে তুমি যদি পড়াও বা তুমি যদি গ্রুপ ডিসকাশন করো তাহলে তোমার মনে থাকবে। আমি তোমাদের পড়াই বলে আমার ডিরেক্টলি মনে আসে, ঠিক আছে, খুব দ্রুত মাথায় আসে। তোমাকেও এগুলো মনে রাখতে গেলে কী করতে হবে? গ্রুপ ডিসকাশন ভেরি জরুরি। ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিস করতাম তখন আমার 3 বন্ধু ছিল এবং আমি নিজে, 4 জন মিলে আমরা গ্রুপ ডিসকাশন করতাম। এটা খুবই জরুরি। এখন তো তোমাদের কাছে, তখন তো মানে 2011-12 কথা বলছি, তখন কিন্তু এই অনলাইন ভিডিও কলটা চালু হয়নি। ফোন অবশ্যই এসে গেছে, কিন্তু অনলাইন ভিডিও কলটা কম চালু হয়েছে। তখন কিন্তু আমরা গ্রুপ ডিসকাশন করতাম। তো এখন তো তোমাদের কাছে অনেক ইকুইপমেন্ট আছে, সো ডেফিনেটলি করতে পারো। তো বাইফোকাল চশমা প্রয়োজন নিচের কোন ক্ষেত্রে? যখন ব্যক্তির দূরের দৃষ্টি খারাপ তখনও প্রয়োজন হয়, দুটো একসঙ্গে হলে, দূরের দৃষ্টি খারাপ এবং কাছের দৃষ্টি খারাপ, এই যাও বলেছে এ অ্যান্ড বি উভয় ক্ষেত্রে, তো ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কারণ বাইফোকাল মানে কনকেভ আর কনভেক্স দুটোই লাগছে। কনকেভ লাগে যখন মায়োপিয়া, কনকেভ হ্যাঁ যখন মায়োপিয়া হয়, কনভেক্স লাগে যখন হাইপারমেট্রোপিয়া হয়। চলো পরেরটা। একজন ব্যক্তি যার সামনে থাকা বইয়ের লেখা পড়তে পারছে না, এই অবস্থা ঠিক করার জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? একজন ব্যক্তি কী করছে, তার সামনে থাকা অর্থাৎ কাছাকাছি যে জিনিস সেটাকে সে দেখতে পাচ্ছে না, মানে তার কাছের দৃষ্টি খারাপ, দূরের দৃষ্টি ভালো, মানে তার হাইপারমেট্রোপিয়া আছে। আর হাইপারমেট্রোপিয়া থাকলে তাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। হাইপারমেট্রোপিয়া থাকলে তাকে কী ব্যবহার করতে হবে? উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে? চল পরের প্রশ্ন। সমতল লেন্স বলে কিছু হয়ই না। আচ্ছা, এটা 6 দাগ আর 7 দাগ করার জন্য আমি রাইটিং ডেস্কে যাবো। আমি 8 দাগটা আলোচনা করে নিই, এটা আমাদের লাস্ট প্রশ্ন। একজন ব্যক্তির চক্ষু পরীক্ষা হলো, চক্ষু বিশেষজ্ঞ তার চশমার জন্য নিচে 2 ধরনের পাওয়ারযুক্ত লেন্স ধার্য করলেন। কী কী? একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কোলেন দুবার আছে। বাম চক্ষুর জন্য -3 ডায়াপ্টার যুক্ত একটা লেন্স, আর ডান চক্ষুর জন্য -3.5 ডায়াপ্টার যুক্ত লেন্স। ডায়াপ্টার সম্পর্কে যারা জানো না তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও এবং রিভাইজ করে নাও। ডায়াপ্টার মানে হচ্ছে চোখের পাওয়ারের যে একক, তাকে ডায়াপ্টার বলা হয়। ঠিক আছে? তো -3 এবং দেখো দুটোই মাইনাস। তোমাদের মনে আছে হয়তো আমি যখন কনকেভ লেন্স পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে কনকেভ লেন্সের ক্ষেত্রে পাওয়ার মাইনাসে থাকে, তার কারণ ফোকাস লেন্থই মাইনাসে থাকে। কনকেভ লেন্সের পাওয়ার মাইনাসে কেন থাকে? কারণ তার ফোকাস লেন্থ মাইনাস থাকে। তো কনকেভ লেন্স ব্যবহার করছে। কনকেভ লেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কনকেভ লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়ার রোগের ক্ষেত্রে। তখন অ্যান্সার উইল বি হেয়ার বি, এবং বি এবং সি দুটোই হবে, কারণ মায়োপিয়াকেই শর্ট সাইটেড লেন্স বলে। তাই অ্যান্সার উইল বি ডি হেয়ার। বিও হবে না, সিও হবে না, কারণ বি আর সি দুটোই এখানে অ্যান্সার হবে, তখন অ্যান্সার উইল বি ডি হেয়ার। ঠিক আছে? এখানে অ্যান্সার তোমাদের ডি হবে। এই যে কোশ্চেন্সটা একটা দিয়ে রেলে পড়েছিল, এটা এনসিআরটির প্রশ্ন। বিগত বছরে এই প্রশ্নটা একটা দিয়েছে, বলেছে যে একজন চক্ষু বিশেষজ্ঞ একজন ব্যক্তির চোখের জন্য এত পাওয়ার ধার্য করা একটি চশমা ব্যবহার করতে বলেছেন। তাহলে তিনি কোন রোগে ভুগছেন? ঠিক আছে, মনে রাখবে এটা মেট্রোপিয়া মানে হাইপার মেট্রোপিয়া বা প্রেস বায়োপিয়া হবে না, কারণ প্রেস বায়োপিয়া এক প্রকারের হাইপার মেট্রোপিয়াই হবে। ঠিক আছে? তো অ্যান্সার এখানে মায়োপিয়া হবে, কারণ মাইনাস মানে সে কনকেভ লেন্স ব্যবহার করছে, আর কনকেভ লেন্স মায়োপিয়া রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? ডি এখানে অ্যান্সার হবে, কারণ বি আর সি দুটোকেই আমি এখানে অ্যান্সার নিতে পারবো। ঠিক আছে? এবার চলো আমরা 6 আর 7 চলে যাব। 6 দাগ। একটি হাইপারমেট্রোপিক চোখের সর্বনিম্ন প্রয়োজনীয় দূরত্ব হচ্ছে 1 মিটার। আমরা একটু আগে পড়েছি যে নর্মাল সর্বনিম্ন প্রয়োজনীয় দূরত্ব হচ্ছে 25 সেমি, কিন্তু একজন হাইপারমেট্রোপিক 25 সেমিতে দেখতে পায় না, 25 সেমির থেকে বেশি হলে তবেই দেখতে পায়। তো হাইপারমেট্রোপিক চোখের সর্বনিম্ন প্রয়োজনীয় দূরত্ব কত? 1 মিটার। তো এই ত্রুটি ঠিক করার জন্য কত পাওয়ারের লেন্স দরকার হবে? প্রথম কথা মনে রাখো, হাইপারমেট্রোপিক চোখ কোন লেন্সের মাধ্যমে ঠিক করা যেতে পারে, এটা ফার্স্ট মাথায় আনো। হাইপারমেট্রোপিক চোখ ঠিক করা যেতে পারে তুমি যদি কনভেক্স লেন্স ব্যবহার করো, অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করো। তো লেন্সটা
100% গ্যারেন্টি দিয়ে চোখ কান নাক বন্ধ করে বলা যায় যে উত্তল লেন্স হবে, ঠিক আছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাসে হয়, এটা আমরা জানি। তা আমাদের এখানে পাওয়ার বার করার জন্য কি দরকার? আমরা জানি পাওয়ারের যে ফর্মুলা হয় সেটা হয় 1/f, অর্থাৎ 1 ফোকাস দৈর্ঘ্য। তার মানে আমাদের দরকার ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। পাওয়ার ইকুয়াল টু 1/f, এটা আমাদের দ্বিতীয় ধাপ। আমরা প্রথম ধাপে কি করব, আমরা আসলে এর এফটা বার করব, কারণ এফ দেওয়া আছে, দেখো তো এফ দেওয়া নেই, তো পাওয়ার জিজ্ঞেস করেছে, পাওয়ারের সঙ্গে এফের ফর্মুলাই আছে 1/f, এফ আমাদের বার করতে হবে। এখন এফ বার করার জন্য আমরা সেই পুরনো ফর্মুলা ব্যবহার করব, আমাদের যে লেন্সের ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই ফর্মুলা ব্যবহার করব। এবার একটা জিনিস ভালো করে বোঝো যে অবজেক্ট ডিস্টেন্স কী হয়, দেখো কোনটা কি, দেখো এগুলো নিয়ে না প্র্যাকটিস করতে হয়, নাহলে গন্ডগোল পড়ে যাবে। ভি হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স, ঠিক আছে, ভি হচ্ছে আমাদের কি ইমেজ ডিস্টেন্স, ইউ হচ্ছে আমাদের কি অবজেক্ট ডিস্টেন্স। এখন ভিও আমাদের মাইনাস হবে, ইউও আমাদের মাইনাস হবে, ইয়েস, ভিও আমাদের মাইনাস হবে, ইউও আমাদের কি হবে, মাইনাস হবে। এই ইউ আমরা কি ধরবো বলো তো? ইউ ধরবো আমরা কোথায় বস্তুটাকে অ্যাকচুয়ালি রাখা হয়েছে। তোমরা বলো অ্যাকচুয়ালি বস্তুটাকে কোথায় রাখা হয়? আমরা জানি 25 সেমি ডিস্টেন্সে রাখা হয়, এইসব ক্ষেত্রে ইউ অলওয়েজ 25 সেমি ধরবে, ঠিক আছে, কী ধরবে? অলওয়েজ 25 সেমি ধরবে, ঠিক আছে। ভি কি, যেটা বলা আছে, কি বলা আছে? 1 মিটার। এবার 1 মিটার তুমি চাইলে 1 মিটারে করতে পারো, কিন্তু 1 মিটারে তো করা যায় না, এখানে আমরা 100 সেমি ধরে নেবো, ঠিক আছে। এই যে 1 মিটার ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে? 100 কী হবে? সেমি, কারণ আমরা সব সেমিতে করব, ঠিক আছে, 100 সেমি, ওকে। এবার এই দুটোই আমাদের মাইনাসে হবে। মাইনাসে কেন হবে? কারণ এটা একটা কনভেক্স লেন্সের ব্যাপার আমরা আলোচনা করছি, তাই, ঠিক আছে। তো চলো করে নেওয়া যাক। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1/-100 মাইনাস 1/25, এবং সেটা মাইনাসে আছে, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কী আছে? 1/f আছে, ঠিক আছে, এই আমাদের হচ্ছে। জাস্ট আ মিনিট, মাইনাসগুলো একটু কেঁপে গেছে, ব্যাস। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের মাইনাস 1/100 হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে প্লাস 1/25 হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের আছে 1/f, যেমন আছে তেমনই আছে, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 100 আসছে, ওপরে আমাদের যাচ্ছে 1, এখানে আমাদের যাচ্ছে +4, এবং এখানে আসছে 1/f, ঠিক আছে। ভালো করে দেখতে পাচ্ছ যে এফের ভ্যালু তাহলে আমাদের কী আসছে? দেখো 100/3 আসছে আমাদের। তো এটা মানে কত? আমরা দেখতে পাচ্ছি 33.3, এত সেমি, ঠিক আছে। কিন্তু আমরা জানি আমাদের যে ফোকাল লেন্থ হয় যখন আমরা পাওয়ারে ইউজ করি তখন সেটা মিটারে থাকে, ঠিক আছে। তো এত সেমি সমান কত মিটার, ঠিক আছে। আমরা জানি এত সেমি সমান এত সেমি, এটাকে যদি আমরা মিটারে পরিণত করি তাহলে আমাদের কি হয়ে যাবে? 33.3/100 হয়ে যাবে, কারণ সেমি থেকে মিটারে নিয়ে গেলে আমরা কি করি? তাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিই, ওকে, এত হবে। তাহলে এইটা আমাকে এখানে পুট করতে হবে, তাহলে 1/33.3 এত, ঠিক আছে। তাহলে কী হবে? বেসিক্যালি এটা উল্টে যাবে, অর্থাৎ 100/33.3 হয়ে যাবে। আর এটা মানে আমার কি আসবে? 3, তাই না? 3 ডায়াপ্টার আসবে, প্রায় 3, কারণ 99 হয়েই যাচ্ছে 3 দিয়ে গুণ করলে। তো ভগ্নাংশ আমরা নেব না, এটাকে আমরা যেটা অপশানে আছে সেই অনুযায়ী আমরা নেব। তো +3 ডায়াপ্টার, দ্যাট ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি? ভেরি ইজি ছিল, কিছুই না। এই জায়গায় ক্যালকুলেশনটা একটু দেখে নিও, এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিয়ে এই জায়গায় ক্যালকুলেশনটা তোমাদের গোলাতে পারে, ঠিক আছে। বাকিগুলো তো ইজি সবই, ওকে। চলো নেক্সট আমরা 7 নম্বর দাগে যাব। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে দিই। আগের বার আমরা ইউ ইকুয়াল টু কত ধরেছিলাম? 25 ধরেছিলাম, মনে আছে হয়তো। আচ্ছা, মাইনাসটা বাদ দাও, আমি মাইনাস ধরেছিলাম, সেটা ওখানে কনকেভ লেন্স ব্যবহার করা হচ্ছে, কনভেক্স লেন্স ব্যবহার করা হচ্ছে, সেই জন্য সেটা অন্য কথা। কিন্তু আমি তোমাদের মনে আছে হয়তো, আমি তোমাদের এখানে কী ধরেছিলাম? 25 সেমি ধরেছিলাম। এইটুকু ইয়েস অর নো বলো, এটা মনে আছে কি আছে না বলো, তাই না? 25 সেমি ধরেছিলাম। এখন 25 সেমি এখানে কিন্তু ধরতে পারবো না, এখানে আমরা ইউ ইকুয়াল টু 0 ধরবো। কেন 0 ধরবো এটা তোমাকে বুঝতে হবে, ভালো করে বুঝবে। ইউ ইকুয়াল টু কেন আমরা 0 ধরবো, ঠিক আছে, মানে নট ইউ ইকুয়াল টু, 1/u ইকুয়াল টু, ঠিক আছে, 1/u ইকুয়াল টু আমরা কী ধরবো? 0 ধরবো,
দেখো বলে দিই, 1/u, ইউ ঠিক নয়, 1/u, সেটা আমরা কি ধরবো, টোটালটা আমরা 0 ধরবো। এর কারণ এখানে ইউ হচ্ছে ইনফিনিটি, এখানে ইউ হচ্ছে কি ইনফিনিটি, তো 1/∞ ইকুয়াল টু 0 ধরবো আমরা। ইউ মানে ইনফিনিটি, এটা থেকে এটা আসছে এবং এটা থেকে আমাদের এটা যাচ্ছে। 1/∞ ইকুয়াল টু আমরা কী ধরবো, এখানে 0 ধরবো। এটা কেন হয় অলওয়েজ মাথা রাখবে, মায়োপিয়ার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু মানে 1/u ইকুয়াল টু আমরা 0 নেই, কিন্তু যখন যেটা হাইপারমেট্রোপিয়া যদি হতো, এটা যদি আমাদের হাইপার হতো, হাইপারমেট্রোপিয়া আমি লিখছি না টোটালটা, যদি আমাদের এখানে হাইপারমেট্রোপিয়া হতো তাহলে আমরা ইউ ইকুয়াল টু 25 নিই। এটা কেন হয় আগে বুঝে নাও, তারপরে আমি তোমাদের অন্য কিছুতে যাচ্ছি, ঠিক আছে? কারণ এটা না বুঝলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে না। এটা হয় এই কারণে, হাইপারমেট্রোপিয়াটা আগে বলি কেন এটা হয়। এর কারণ হাইপারমেট্রোপিয়া ঠিক কখন হবে, যখন তুমি 25 সেমি দূরত্বে কোনো বস্তুকে রাখলে দেখতে পাবে। তার মানে আমার রিকোয়ার্ড বস্তু দূরত্ব হচ্ছে 25 সেমি, তাই না? হাইপারমেট্রোপিয়ার পেশেন্টরা কাছের জিনিস দেখতে পায় না, অর্থাৎ 25 সেমিতেও কোনো বস্তুকে রাখলে তুমি দেখতে পাবে না। নর্মাল তো 25 সেমি তার আগে রাখলে এমনি কেউই দেখতে পায় না, আমিও দেখতে পাবো না, তুমি দেখতে পাবো না, কারণ হাইপারমেট্রোপিয়া তো দেখতে পাবেই না। কিন্তু 25 সেমিতে রাখলে তো নর্মালরা দেখতে পায়, হাইপারমেট্রোপিয়ার পেশেন্টরা দেখতে পায় না। আমি তুমি দেখতে পাবো, ওনারা দেখতে পাবেন না যারা হাইপারমেট্রোপিয়ার পেশেন্ট। আমাদের স্কুলের প্রদ্যুৎ কুমার বোস বাবু উনি দেখতে পাবেন না, কারণ উনি একজন হাইপারমেট্রোপিয়ার পেশেন্ট ছিলেন, ঠিক আছে? ওকে, কিন্তু আমরা দেখতে পাবো, আমরা নর্মাল মানুষ, আমাদের নর্মাল চোখের যে ক্ষমতা সেই অনুযায়ী আমরা দেখতে পাবো। তো হাইপারমেট্রোপিয়াতে ঠিক করার জন্য বস্তু দূরত্ব কত হওয়ার দরকার, 25 সেমি হওয়ার দরকার। কিন্তু এখানে তো মায়োপিয়া বলছে, এই জায়গায় তো মায়োপিয়া বলছে। মায়োপিয়ার ক্ষেত্রে তো 25 সেমি টেমি ওকে, কারণ মায়োপিয়াতে কাছের জিনিস দেখা যায় কিন্তু দূরের জিনিস দেখা যায় না। তাহলে দূরের জিনিস কত আমরা জানি, আমাদের চোখের ক্ষেত্রে দূরের জিনিস হচ্ছে অনন্ত, অর্থাৎ চোখে দূরের জিনিসে কোনো লিমিটেশন নেই। কাছের জিনিসের লিমিটেশন হচ্ছে 25, অর্থাৎ কাছে 25 সেমি থেকে তুমি অনন্ত দূরত্ব পর্যন্ত দেখতে পাবে। তুমি সূর্যকে দেখতে পাও, তুমি প্রক্সিমা সেন্টারাইকে দেখতে পাও, তুমি কালপুরুষকে দেখতে পাও, রাতের আকাশে দেখবে, তুমি চাঁদকে দেখতে পাও, তারা তো অনন্ত দূরে রয়েছে, কয়েক লাইট বর্ষ, প্রক্সিমা সেন্টারাইতে কয়েক আলোকবর্ষ দূরে রয়েছে, তুমি তাকে দেখতে পাচ্ছ। কী করে দেখতে পাচ্ছ? হ্যাঁ, একেবারে তুমি তোমার মানে আমার ভিডিওটা যেভাবে দেখছো সেভাবে দেখতে পাবে না, এনসিআরটি লেখাটাকে যেভাবে দেখছো, কিন্তু দেখতে তো পাচ্ছ। তো কীভাবে দেখতে পাচ্ছ? তার কারণ আমরা অনন্ত দূর পর্যন্ত আমরা দেখতে পাই, ঠিক আছে? তো অনন্ত দূর মানে ইনফিনিটি, অনন্তকে যা শেষ নেই তাকে আমরা ইনফিনিটি ধরি। তো ইউ ইকুয়ালটি এখানে ইনফিনিটি হবে, তো 1/∞ ইকুয়ালটি এখানে 0 হবে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? বলো। দেখো, ফিজিক্স হচ্ছে খুব সোজা জিনিস যদি তুমি বুঝতে পারো, আর ফিজিক্স খুব টাফ জিনিস যদি তুমি না বুঝতে পারো, ঠিক আছে? খুবই টাফ হবে। ওকে, এবার ক্যালকুলেশন করা যাক। তো আমরা এখানে সব আমি লিখে দিচ্ছি, ইউ 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f নেব, যেমনটা আগেবারও নিয়েছিলাম। এবার আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু 1/f হবে। এবার তুমি বলো এখানে যে লেন্স, বলো লেন্স কী হবে? লেন্স আমাদের কনকেভ লেন্স হবে, মানে অবতল, তাই না? আমাদের যে লেন্স এখানে কাজ করবে সেটা আমাদের কেমন লেন্স হবে? অবতল লেন্স হবে ডেফিনেটলি, কারণ মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়, তাই? ওকে, চলো করা যাক। তো এখানে 1/v, ভি আমাদের এখানে মাইনাস হবে না প্লাস? মাইনাস না প্লাস? মাইনাসে হবে, ঠিক আছে? কারণ আমরা এখানে কী করছি, আমরা এখানে ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি করছি, আর ভার্চুয়াল প্রতিবিম্বের যে প্রতিবিম্ব দূরত্ব সেটা মাইনাসই হয়, কারণ সেটা লেফট সাইডে উৎপন্ন হয়, তো এটা মাইনাসই হবে। তো -80 দাও এখানে, এবং এটা সেমিতে আছে, তো ওকে। মাইনাস ইউ আমাদের একটু আগে বললাম এটা আমাদের ইনফিনিটি হয়ে যাবে টোটাল। তো চলো এখানে আমরা ইনফিনিটি লিখে নিই, 0 লিখে নিই। 1/u মানে লিখে দিচ্ছি একবার, 1/∞ বাই ইউ বাই এফ, এটা ডি নয়, ইনফিনিটি চিহ্ন, -80, এটা আমাদের হয়ে যাবে 0 ইকুয়াল টু তোমাদের এফ। তাহলে বেসিক্যালি আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের 1/80 ইকুয়াল টু 1/f। তো আমাদের এফ কি চলে আসছে? এফ আমাদের চলে আসছে -80, হওয়ারই কথা। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাসে থাকে, ঠিক আছে? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাসে থাকে। আর জিনিস মনে রাখবে, যে বলেই দিচ্ছি 1/∞ ইকুয়াল টু, এটা যারা ম্যাথ নিয়ে পড়েছো তারা বুঝতে পারবে, যারা পড়োনি তারা জাস্ট মনে রেখো, ঠিক আছে? এটা ইকুয়াল টু 0 হয়, 1/∞ ইকুয়াল টু কী হয়? 0 হয়। এটা অলওয়েজ মাথায় রেখে এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এটাকে এখানে পুট করো। তো পি ইকুয়াল টু আমরা কী জানি? 1/f মানে 1/-80, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস জানো, এটা লিখলে হবে না আমাদের। কেন হবে না? এটা লিখলে আমি ভুল লিখবো। কেন ভুল লিখবো? কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে 80 হচ্ছে আমাদের সেমিতে আছে, এটা আমাদের সেমিতে আছে, একে কী করতে হবে? মিটার নিয়ে যেতে হবে, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে -80/100
এই হচ্ছে আমাদের মিটার চলে এলো। এবার এটা এখানে পুট করো, ঠিক আছে, কী হবে 1/-80/100, তাই হবে না? ঠিক আছে, এখান থেকে আমরা কী পাচ্ছি -100/80, ঠিক আছে। তো এটা শূন্য এই শূন্য কাটলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5/4, ঠিক আছে। তো 5/4 মানে কি 1.25, ঠিক আছে, -1.25 এত, জাস্ট এ মিনিট, হাত লেখাটা ডায়াপ্টার, ঠিক আছে। আমার হাত লেখা প্র্যাকটিস দরকার, খুবই খারাপ অবস্থা হয়েছে হাত লেখার। যাই হোক, অ্যান্সারটা বুঝতে পেরেছো, -1.25 ডায়াপ্টার তোমাদের এখানে অ্যান্সার হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার, ঠিক আছে। দেখো আমি আরেকবার বলে দিই, প্রথম কথা, প্রথম কনসেপ্ট মাথা রাখবে, 1/∞ = 0 হয়, এটা প্রথম মাথা রাখবে। 1/v - 1/u = 1/f হয়। এখানে আমাদের এটা তো মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা আমাদের ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে বস্তু থেকে, মানে লেন্সের রাইট সাইডে নয়, লেফট সাইডে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, আর লেফট সাইডে প্রতিবিম্ব তৈরি হলে সেটা মাইনাসে র্যাঙ্ক করে। ওকে, মাইনাস, এটা তো এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এই সূত্রটাতেই মাইনাস আছে। তোমরা জানো যে লেন্সের ক্ষেত্রে মাইনাস হয়, আর যখন দর্পণ তোমাদের ফর্মুলা হবে তখন সেটা প্লাস হয়ে যায়। তো 1/∞, u = হবে এখানে, ঠিক আছে। ইনফিনিটি 1/∞ 0 হয়, একটু আগে বলেছি, =1/f, ক্যালকুলেট করো, -80 সেমি আছে, এটাকে মিটারে নিয়ে যাও, -80/100 ক্যালকুলেট করলে তুমি কী পাবে 5/4 পাবে, এবং মাইনাসে থাকবে, তার মানে -1.25 ডায়াপ্টার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। আজকে সেশন এখানেই খতম করলাম, তোমরা আরেকবার ভিডিওটা দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে, একদম ধরে আলোচনা করেছি, ঠিক আছে। থ্যাংক ইউ।